নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৭১তম অংশ। ওই টাকাগুলো একাডেমি পুরস্কারের টাকার মতো আমাদের কলকাতার বাড়ি তৈরির কাজে ঢেলে দিয়েছিলাম। আমার স্বামীর আপত্তিতে কান দিইনি। বাড়িটাকে অনেক যত্ন নিয়ে করেছিলাম, তবে অক্ষমতা ত্রুটি থেকে গেছে। নকশা তৈরি থেকে আলো পাখা কেনা অবধি সবকিছুর ভার নিয়েছিলাম, কিন্তু সংসার করিনি ওখানে। একটা তলা মেয়েকে, একটা তলা ছেলেকে দানপত্র করে একটা তলা ভাড়া দেওয়া হয়েছে। আমরা সর্বদা চৌরঙ্গীর ফ্ল্যাটে বাস করেছি। সেখানে বাস করার একটা অন্যরকম ছন্দ আছে। লেখক নিরঞ্জন মজুমদারও ওই বাড়ির অন্য একটি ফ্ল্যাটে থাকতেন। চৌরঙ্গী জীবনের বই আছে তার, যদিও তিনি নেই। তবে আমি ওখানে ছাড়া ছাড়া ভাবে সর্বদা ক্যাম্পে বাস করার মতো থেকেছি। জায়গাটাকে কখনো অধিকার করিনি। সুখ সুবিধাগুলো উপভোগ করেছি। হাটবাজার, নিউ মার্কেট, ব্যাংক, পোস্ট অফিস, মাই ইনকাম ট্যাক্স অফিস, রেস্তোরাঁ, সিনেমা সব হাতের কাছে। এই বাড়িতে ৩০ বছর ধরে কত আনন্দোৎসব, কত সাহিত্য সভা, কত কার্যকরী সভার মিটিং হয়েছে। কবি অন্নদাশঙ্কর শান্তিনিকেতনে যাবার আগে আমার ওপর পিইএন এর দায়িত্ব চাপিয়ে বন্ধুর কাজ করলেন। তার মিটিং হতো, ছানার পুডিং খাওয়াতাম, ফ্যানি ফার্মারের রান্নার বই দেখে। নরেন দেব ফোন করে মনে করিয়ে দিতেন। তখনও মাধ্যমিক শিক্ষা পরিষদ হয়নি। শিক্ষা বিভাগ থেকে একটি অস্থায়ী পরিষদ করা হলো। অপূর্ব চন্দ, চারু ভট্টাচার্য, পুলিন সেন, মীরা দত্তগুপ্ত, সজনী দাস ও অন্তত আরো ৪০ জন পুরনো বন্ধু মিলে তর্কাতর্কি হতো। মনে আছে, একবার আলোচ্য বিষয় ছিল মেটার্নিটি লিভ কিভাবে দেওয়া হবে, শিশুর জন্মের কদিন আগে থেকে কদিন পরে অবধি। বকে বকে সবাই যখন থেমে গেছে, তখনও অপূর্ব চন্দের আর মীরা দত্তগুপ্তের প্রায় লাঠালাঠি ভাব। তখন আমি উঠে বসলাম। আমার তো মনে হচ্ছে আলোচ্য বিষয়ে যে দুজন সদস্যের অভিজ্ঞতা সবচেয়ে কম, তাদেরই মতামত সবচেয়ে জোরালো। তর্ক অমনি থেমে গেল। এক একদিন ছোট কমিটির মিটিং আমাদের বাড়িতে হতো। ভালো মন্দ খাওয়া হবে এই আশায় সকলে উপস্থিত হতেন। ওইসব মিটিং ভারী আনন্দের ব্যাপার ছিল। কাজও অনেকখানি সম্পাদিত হতো একটা ঘরোয়া আবহাওয়ায়। সেসব দিন আর নেই। কাজে আনন্দ নেই, পরস্পরের সঙ্গে সম্পর্কে প্রীতির বদলে তিক্ততা। মিটিং করা ছেড়ে দিয়েছি। এই মন্তব্য থেকে শিশু সাহিত্য পরিষদকে বাদ দিচ্ছি। বলা বাহুল্য, ওইসব ঘটনার সাল তারিখের একটা মোটামুটি ধারণা ছাড়া সব গুলিয়ে গেছে। তবে আমার বহু ভালোবাসার নরেন্দা যে অনেক অনাছিষ্টির আদি কারণ, তাতে সন্দেহ নেই। যতদূর মনে পড়ে, শিশু সাহিত্য পরিষদের সঙ্গে আমাকে জড়িত করবার মূলে যারা ছিলেন, তাদের মধ্যেও নরেন্দা অগ্রণী। উনি আর রাধারানী বৌদি একসময় যুগ্ম সভাপতি ছিলেন। তারপর আমাকে গাছে তুলে দিয়ে মই নিয়ে সরে পড়লেন। আশাপূর্ণাও একসময় সভানেত্রী হয়েছিল, কেউ বেশি দিন থাকেনি। টাকা কড়ি নেই, সদস্যদের মধ্যে সবচেয়ে উৎসাহী যারা, তাদের তেমন প্রতিপত্তি নেই। এসব কাজে কোনো আর্থিক বা পারমার্থিক লাভ তো নেই। শিশু সাহিত্যের সেবা করে অবজ্ঞা অবহেলা ছাড়া কিছু পাওয়াও যায় না। এমনকি আজ থেকে অল্প কিছুদিন আগেও একজন ক্ষুব্ধ শিশু সাহিত্যিক বন্ধু এসে বললেন, চেতলায় কোনো স্কুলের উৎসবে তাকে নিয়ে গিয়েছিল। ওই অধিবেশনে অরুণবাবু বলে নামকরা অধ্যাপক সভাপতিত্ব করেছিলেন। তিনি তার ভাষণে অবজ্ঞার সঙ্গে বলেছিলেন, আগে কিছু হলেও এখন কিছু সাহিত্যে কিছু লেখা হয় না। তারপর আমার আর সত্যজিতের নাম করে বললেন, এরা আজকাল খুব ছড়ি ঘোরানো শুনতে পাই। আমি পড়ি না অবশ্যই ওসব, তবে কাজ কিছু হয় না, ইত্যাদি। এইরকম ধরনের কথা তারাই বলেন যারা নিজেদের বিষয়টুকুর বাইরে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে একেবারে অজ্ঞ। শুধু আজ নয়, যারা শিশুদের বই পড়ে না, তারা এই ধরনের মন্তব্য বরাবর করে আসছেন। সেকালে যে মৌলিক কাজ কম হতো, আজকাল বাংলা শিশু সাহিত্যে কত সমৃদ্ধ, কত মৌলিক, এ খবর দেশবাসীদের জানাতে হলে একটা শিশু সাহিত্য পরিষদের দরকার আছে।
এইসব মনে করে জড়িয়ে পড়লাম। সত্যি কথা বলতে কি, ভালোবেসেও ফেললাম। ভালোবাসা বড় জ্বালা। এখনো প্রায় 100 মাইল দূর থেকে লম্বা লম্বা চিঠি লিখি, কেজো অকেজো পরামর্শ দিই। নরেন্দা নেই, আশাপূর্ণা দূরে থাকে। ওই ছোট দলটি এখনো কাজ করে যাচ্ছে। শীতেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, ডক্টর ননীগোপাল মজুমদার, পূর্ণ চক্রবর্তী, শৈল চক্রবর্তী, উপেন মল্লিক ইত্যাদি প্রবীণরা আর একদল নবীন কর্মী পরিষদকে বাঁচিয়ে রেখেছে। এদের সঙ্গে সহযোগিতা করে সন্দেশের নলিনী দাস আর উৎসাহী সন্দেশীরা। আমাকে দলে টানবার আগেই আমাকে আজীবন শিশু সাহিত্য সেবার জন্য ভুবনেশ্বরী পদক দিয়ে ওরা সম্মানিত করল। পূর্ণতার অপূর্ব ডিজাইন, 4 কোণার রূপোর ফলকে সোনার পদকটি খচিত। এমন সুন্দর পদক আর আছে কিনা সন্দেহ। সেই স্তক আমি এদের একজন হয়ে গেছি।